আজকের হরর ডোজের জন্য আপনারা তৈরি তো? কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি কৌস্তভ। আজকে যে ঘটনাটা আপনারা শুনতে চলেছেন সেটার মতো মারাত্মক হাড়হিম করা ভয়ের ঘটনা আপনারা হয়তো খুব রিসেন্টলি শুনে থাকবেন না। 3টে জায়গায় এই ঘটনাটি ঘটে: বর্ধমান, রবীন্দ্র সরোবর লেক এবং গড়িয়াতে। ঘটনাটি যার সাথে ঘটে তিনি 3 জেনারেশন ধরে অকাল্টিজমের মধ্যে রয়েছেন, অর্থাৎ অকাল্ট প্র্যাকটিস করেন। বেশি কিছু হিন্টস আপনাদেরকে দিচ্ছি না, একটাই কথা বলবো। আজকে আমাদের সাথে কলে ছিলেন সব্যসাচীদা একজন সায়েন্টিস্ট, এবং সায়েন্টিস্ট হওয়া সত্ত্বেও তিনি কেন অকাল্ট প্র্যাকটিস করেন, কি এটার ব্যাক স্টোরি, এই পুরোটাই আপনারা জানতে পারবেন আজকের এই ঘোষলি কল রেকর্ডিংয়ের মাধ্যমে। আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং কিউরিওফাইট আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন অ্যান্ড হিট দ্য বেল আইকন। আপনাদের জীবনেও যদি এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে বা কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আপনি আমার সাথে শেয়ার করতে চান, তাহলে আমাকে যোগাযোগ করুন kiuriofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা আমাকে ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস, প্রত্যেকটা লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছেন। ইনস্টাগ্রামে এরকম হরর কন্টেন্ট আমরা আরও অনেক বেশি দিচ্ছি, তো ইনস্টাগ্রামে ফলো করতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার যদি এই স্পিরিচুয়াল হেল্প রিগার্ডিং কোনো দরকার থাকে তাহলেও আমাকে ইনস্টাতে ডিএম করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ, আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো সব্যসাচীদা। হ্যাঁ কৌস্তভ, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি গো। তোমার সাথে আমার ফার্স্ট যখন কথা হয় তখন একটা জিনিস আমি জানতে পারি যে তোমাদের বাড়ি, মানে আদি বাড়ি যেটা ছিল সেটা বর্ধমানে। হ্যাঁ। অ্যান্ড তোমাদের ওখানে জমিদারি ছিল প্রায় 300-350 বছর ধরে, ওই লিনিয়েজটা বহন করে চলেছ, এবং তোমাদের 3 পুরুষ ধরে তোমরা অকাল্ট প্র্যাকটিস করো, অকাল্ট সায়েন্স তোমরা প্র্যাকটিস করো। আর তোমার এই যে ঘটনাটা রয়েছে সেই ঘটনাটা অ্যারাউন্ড, যদি খুব ভুল না করি, বর্ধমান, রবীন্দ্র সরোবর এবং গড়িয়াতে, এই 3টে জায়গাতে সেপারেটলি ঘটে, বাট কানেকশন হয়তো একটাই। অ্যান্ড এই অকাল্ট প্র্যাকটিস করতে গিয়ে অনেক কিছু তোমরা ফেস করেছো। আমার সব থেকে ইন্টারেস্টিং যেটা লেগেছে সেটা হচ্ছে তুমি একজন সায়েন্টিস্ট, অ্যান্ড একজন সায়েন্টিস্ট হওয়া সত্ত্বেও এই জিনিসপত্রগুলো এত ভালোভাবে ফিল করা বা এইগুলোর প্রতি তোমার যে আগ্রহটা, সেটার পেছনের যে ঘটনাটা রয়েছে আমাকে অনেকটা বেশি ভাবিয়েছে। কি হয়েছিল সব্যসাচীদা, আমাকে একটু শুরু থেকে জানাও, কি ঘটেছিল তোমার সাথে? হ্যাঁ, প্রথমেই বলি, সায়েন্টিস্ট আমি তো অনেক পরে গিয়ে হলাম। প্রথমে তো আমার শুরুটা অকাল্ট থেকেই হয়েছে। আচ্ছা। এবার সায়েন্স নিয়ে আমি পড়া শুরু এইটা প্রমাণ করার জন্যে বা দেখার জন্য যে আমরা আমাদের আধ্যাত্মিক নলেজে আমরা যা জানি, সায়েন্স কি এখনো সেই পর্যায়ে পৌঁছতে পেরেছে? তো এই করতে করতে। তোমার পিএইচডি কি নিয়েছিল? আমার পিএইচডি ছিল ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে। মানে তুমি তো আই থিঙ্ক 1 বছর জার্মানিতেও ছিলে এই রিসার্চের জন্য। হ্যাঁ। ওকে, এখন কলকাতায় কি? এখন কলকাতায় আমি রিমোটলি কাজ করছি। ওকে, বলো। তো সেই কারণেই আমার সায়েন্সের লাইনে যাওয়া। কোথাও গিয়ে যদি কোনো জায়গায় এই দুটো একটা সামঞ্জস্য খুঁজে পাই, কিন্তু
একজন সায়েন্টিস্ট হওয়ার পরেও আমি গিয়ে দেখতে পেলাম যে এখনো পর্যন্ত সায়েন্স যে জায়গায় পৌঁছেছে সেটা নেহাতি শিশু সুলভ। আমাদের ধর্মে বা আমাদের আধ্যাত্মিক নলেজ বেসে যা রয়েছে সায়েন্স এখনো তার টিকিটিও ছুঁতে পারেনি। আচ্ছা আচ্ছা, এবার ঘটনাটা শুরু হলো কি করে? যে ঘটনাটা সেটা আমি আমার পার্সপেক্টিভ থেকে বলছি। প্রথমে আমি কোথা থেকে দেখা শুরু করেছি জিনিসটা, তারপরে আমি ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি। প্রথমে আমাদের বাড়িটার ব্যাপারে বলে নি। আমাদের বাড়িতে একটা যৌথ পরিবার, ঠিক আছে। এখানে আমার বাবা মা, আমি, সেই সময় আমার ঠাকুমা আর আমার দুই পিসি এবং তাদের পরিবার। আমরা সবাই একটা প্লটের মধ্যেই থাকি, তিনটে বাড়ি আলাদা। বাড়িটা কোথায়, মানে বাড়িটা গড়িয়াতে। আচ্ছা, তুমি ছোট থেকেই গড়িয়াতে রয়েছো? আমি ছোট থেকে গড়িয়াতেই জন্মেছি, গড়িয়াতেই বড় হওয়া। আচ্ছা, ঠিক আছে। এবার বাড়িটা যেহেতু ভগ্নপ্রায় হয়ে গেছিল, 58 সালের বাড়ি, আসলে বুঝতেই পারছো, 1958। আচ্ছা, ঠিক আছে। বাড়িটা অলমোস্ট ভগ্নপ্রায় হয়ে গেছিল। আমাদের সাইড দিয়ে জল পড়তো, কারণ সে মানে বাড়িটাকে খুচখাট ছাড়িয়েও কোনো লাভ হচ্ছিল না, পুরোটাই রেনোভেট করতে হতো। সেই সময় সেরকম আর্থিক অবস্থা ছিল না। তো আমার বাবা ঠিক করলেন যে ঠিক বাড়ির উল্টো দিকে একটা ফ্ল্যাট কিনে আমরা চলে যাব। ঠাকুমা কিছুতেই যেতে রাজি হলেন না। উনি বললেন আমার বরের বিটে আমি ছেড়ে যাব না। তো উনি রয়ে গেলেন, আর পেছনে পিসিরা তো ছিলেনই, আর আমাদের তো যাওয়া আসা চলতেই থাকতো ঠিক রাস্তার ওপারে। এবার ঘটনাটা শুরু হচ্ছে 2004 নাগাদ, ঠিক আছে। আচ্ছা, আমার ঠাকুমা, আমার বয়স কত তখন? আমার বয়স, আমি তখন ক্লাস 7-এ পড়ি। আচ্ছা, সবে ক্লাস 7-এ উঠেছি এরকম। তো ধরো 13-14 বছর বয়স, বেশি না। আমার ঠাকুমা হঠাৎ ভুলে যেতে আরম্ভ করলো, ঠিক আছে। ভুলে যেতে আরম্ভ করলেন। প্রথমে খুব মানে সামান্য জিনিসপত্র, যেমন ক্রোনোলজি ভুলে যাচ্ছেন, কারোর নাম ভুলে যাচ্ছেন। তখন আমরা ভাবছি এই কি, তোমার এইটা মনে নেই, এটার আগে তো ওইটা হয়েছে। তখন উনি বলছে ও হ্যাঁ এইবার মনে পড়লো। তখন আমরা একটু হাসাহাসি করছি, উনিও হাসাহাসি করছেন, ভুলে গেলাম আমরা, ঠিক আছে। এই করতে করতে আমরাও বুঝতে পারিনি জিনিসটা বাড়ছিল আস্তে আস্তে। এরপরে কোনো এক সময় গিয়ে ঠাকুমার চোখের অপারেশন করাতে হয়। তখন আমরা দেখতে পারি যে জিনিসটা সত্যি সত্যি বেড়ে গেছে, এবং হয়তো জিনিসটা পুরোটা মানসিকও নয়। কেন আমি বলছি, একটা ঘটনা ঘটলো চোখের অপারেশন করাতে গিয়ে। ওনার ছানি হয়েছিল, তো অপারেশন করানোর পরে এক রাত্রির নার্সিং হোমে থাকতে হতো, ঠিক আছে। তো নর্মাল ভিজিটিং আওয়ার্স অবধি আমরা সবাই নার্সিং হোমে ওনাকে দেখে, উনি ঘুমোচ্ছেন, অপারেশন নর্মালি হয়েছে, আমরা দেখে চলে এলাম। রাত্রেবেলা ওনার ঘুম ভেঙে গেছিল। ঘুম ভেঙে যাওয়ার পরে হঠাৎ ওনার মনে হলো যে উনি বাড়ি ফিরবেন ইমিডিয়েটলি। এবার যারা নার্সিং স্টাফ ছিল, অর্ডারলি ছিল, তারা ওনাকে আটকানোর চেষ্টা করে যে আপনার চোখের এই অবস্থা, আপনি কোথায় যাচ্ছেন। এবার আমরা ওখানে ছিলাম না, আমরা পরের দিন সকালবেলা গিয়ে শুনতে পাই যে ওনার মধ্যে একটা আসুরিক শক্তি কাজ করেছিল ওই সময়। উনি 3-4 জন হাট্টা কাট্টা লোককে দেওয়ালের এগেনস্টে ফেলে দিয়েছিলেন, এতটা জোর চলে এসেছিল। তখন বয়স কত ওনার? বয়স অলমোস্ট 72-73। আচ্ছা, একদম রোগা। তো উনাকে কখনো আমরা এত শারীরিক শক্তি প্রয়োগ করতে তো আমাদের চিন্তাতেও কোনোদিন আসবে না। সকালবেলা আমরা যখন পৌঁছেছি তখন আমরা গিয়ে দেখছি ওনাকে
বিছানার সাথে রীতিমতো বেঁধে রেখেছে ওরা। হুম আমরা তো গিয়ে অবাক, আমরা বলছি এভাবে কিভাবে আপনারা পেশেন্টকে ট্রিট করছেন? ওনারা উল্টা আমাদেরকে চার্জ করছেন যে আপনারা কি পেশেন্টকে রেখে দিয়ে গেছেন, আপনারা বলেননি কেন মেন্টাল পেশেন্ট ইনি? আমরা বললাম আমরা তো জানি না উনি এরকম কিছু হয়েছে। তখন ওনারা পুরো ঘটনাটা খুলে আমাদেরকে বলেন। আমরা তো নিয়ে চলে এলাম মানে ওই ফেলে দেওয়ার ঘটনাটা বা ফেলে দেওয়ার ঘটনা, হুম এবং যে 4 জনে মিলে ওনাকে ধরে রাখতে পারছিল না। হুম হুম উনি শুধু একটাই কথা বলছেন, আমি বাড়ি যাব। এবার আমরা অবাক হলাম ব্যাপারটাতে, নিয়ে চলে এলাম। অপারেশনটা সাকসেসফুল হলো না। চোখের অপারেশনটা সাকসেসফুল হলো না। হুম এবার এরকমই সময় আমরা আমাদের একটা নিয়ম ছিল যে বাবা সকালবেলা ব্রেকফাস্ট খাইয়ে চলে যেতেন অফিসে। সারাদিন পিসিরা দেখতেন ওনাকে। আবার ফিরে এসে বাবা ডিনার খাইয়ে বাথরুম টাথরুম করিয়ে একদম বিছানায় তুলে দিয়ে রাত্রিবেলার ঘুমের ওষুধ খাইয়ে, ওনার একটা ঘুমের ওষুধ চলতো, ঘুমের ওষুধ খাইয়ে একদম মশারি গুজে দিয়ে বাইরে থেকে লক করে চলে যেতাম। আবার সকালবেলা এসে বাবাই খুলতেন। এটা একদম প্রতিদিনের নিয়ম ছিল আমাদের। ঠিক আছে। এবার হলো একদিন একটা ঘটনা যেখান থেকে আমার ইনভলভমেন্ট শুরু। যে 7 এ পড়ো? হ্যাঁ, আমি 7 এ পড়ি। একটা এই প্রথম আমি মানে জিনিসটার সম্মুখীন হলাম যে বাবা একদিন অফিস থেকে ফিরতে দেরি হবে জানালেন বাড়িতে। আমার মা আমাকে বললেন যে তুই আজকে গিয়ে ঠাকুমাকে করে আমার ডিনার করানো, ওই খাওয়ানো, বাথরুমটা করিয়ে দেওয়া, দিয়ে ওষুধ টষুধ খাইয়ে একবারে শুয়ে দিয়ে আসা, এইটুকুই কাজ। তা আমার কোনো ব্যাপার না, আমি রাস্তা ক্রস করলাম, সামনের দরজাটা খুলে নর্মালি ঘরে ঢুকে দেখলাম উনি বসে আছেন। ওনাকে পিসি সব খাবার টাবার রেডি করে রেখে গেছেন, শুধু খাইয়ে দিতে হবে। খাইয়ে দিয়ে যা যা করানো করিয়ে আমি একদম শুয়ে দিয়ে এলাম। ঠিক আছে। আচ্ছা। শুয়ে দিয়ে আমরা কি করতাম, পেছনের একটা দরজা ছিল আমাদের, পেছনের দরজাটা দিয়ে বেরিয়ে, আমি বাড়িটার লেআউটটা বলছি একটু, পেছনের দরজাটা দিয়ে বেরোলে ডান দিকে গেলে একটা ছোট্ট গলি পড়ে। ঠিক আছে। সেই গলিটা দিয়ে পেছন দিকে আমার পিসিদের বাড়িতে যাওয়া যায়, আবার সামনে দিয়ে গেলে ওটা দিয়ে আবার রাস্তায় বেরিয়ে যাওয়া যায়। ঠিক আছে। তো গলিটা একদম স্ট্রেট আমার পিসিদের বাড়ি থেকে দেখা যায়। আবার ওই গলিটার পাশেই একটা জানলা ছিল যেটা ওপেন হতো আমাদের রান্নাঘরে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। এখন পুরোনো বাড়ি, আমি আগেই বললাম বেশিরভাগ জানলা দরজাগুলোই ভেঙে ভেঙে পড়ছিল। ঠিক আছে। ফলে ওই জানলাটা পার্টিকুলারলি দড়ি দিয়ে একটা বাধা থাকতো। ফলে মাঝখান দিয়ে কেউ যদি ওই গলিটা দিয়ে যায়, সে যদি ভেতরে উকি মারে, সে কিছুটা রান্নাঘরের পোর্শন দেখতে পাবে। আর যেহেতু ঠাকুমার ঘরের আলোটা সবসময় জ্বলতো, ওই ওই এরিয়াটা ইলুমিনেটেডই থাকতো। মানে সে যদি ভেতরে দেখে, ওই রান্নাঘরের পোর্শনটা সে দেখতে পাবে। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে সেটিং। অন্ধকার গলি, আমি দরজাটা বন্ধ করে তালা লাগিয়ে পেছন দিয়ে যাচ্ছি। ঠিক ওই জানলাটা আমি যখন ক্রস করছি, পেরিফেরাল ভিশনে, মানে চোখের কোণ দিয়ে দেখছো? চোখের কোণ দিয়ে আমি কিছু একটা দেখে ঠিক মোমেন্টামে জানলাটা ক্রস করে গিয়ে দাঁড়িয়ে গেলাম। ওকে। আমার 1 সেকেন্ডের জন্য মনে হলো যে আমার ঠাকুমা ওখানে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমি যাকে দেখলাম আমার ঠাকুমা নয়। ঠাকুমা নয়? না, কারণ তার চোখ কমপ্লিটলি সাদা, চুলগুলো উঠছে উস্কো খুস্কো, এবং চোখ মুখের মধ্যে একটা ক্রূর ভঙ্গি। মানে আমার ঠাকুমাকে আমি কখনো ওরকম দেখিনি, ওরকম মুখ আমি কোনোদিন দেখিনি। ওকে। এবার আমি মোমেন্টামে ঠিক জানলাটা ক্রস করে বেরিয়ে গেছি,
আমি আবার পেছন ফিরে এলাম, হুম দিয়ে ওখানে দাঁড়ালাম, হুম যদি আবার দেখা যায় কেউ নেই, আর দেখতে পেলাম না। আর দেখতে পেলাম না। একটা স্প্লিট ফ্র্যাকশন অফ এ সেকেন্ডের জন্য আমি এন্টিটিটাকে দেখলাম প্রথমবারের জন্য। এবার আমি ওখানে দাঁড়িয়ে আছি, আমি জানিও না আমি সত্যি সত্যি কিছু একটা দেখলাম না আমার মনের ভুল হলো এটা। হুম হুম অন্ধকার গলি, হঠাৎ করে গলির আলোটা জ্বলে উঠলো। আচ্ছা। ঠিক আছে, হুম আমার বড় পিসি ঘরের দরজাটা খুলে গেল, বড় পিসি বেরিয়ে এলেন। উনি হয়তো জানলা থেকে দেখতে পেয়েছিলেন যে আমি দাঁড়িয়ে গেছি ওখানে। ঠিক আছে, ওকে। উনি আমাকে ডেকে জিজ্ঞেস করছেন, কি রে তুই ওখানে দাঁড়িয়ে গেলি কেন? হুম আমি বললাম কিছু না, তুমি যাও ভেতর ঢুকে যাও, কিছুর ব্যাপার না। কারণ আমিও চাইছিলাম না যে কোনো একটা আনফাউন্ডেড ভয়ের ওপর আমি ওদেরকে ভীত সন্ত্রস্ত করে দিই। তখন উনি আমাকে বলছেন, তুই কি কিছু দেখলি? এরা ডাইরেক্ট জিজ্ঞেস করছো? ডাইরেক্ট জিজ্ঞেস করছেন। আমি ওনার দিকে ঘুরলাম, আমি বললাম তুমি জানো? তখন উনি বললেন আমিও দেখেছি। ব্যাস এই অবধি কথাটা রয়ে গেল। না আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি দেখেছিলে, না উনি আমাকে জিজ্ঞেস করলো কি দেখেছি আমি। হুম হুম উনি বললেন চলে যা, রাত্রির অনেক হয়েছে, এখানে থাকিস না। যতক্ষণ আমি ওই গলিটা পেরিয়ে না গেলাম উনি দরজায় দাঁড়িয়ে রইলেন। আমি দরজাটা বন্ধ করে বাইরে বেরোলাম গলির, উনি লাইটটা নিভিয়ে দেখলাম চলে গেলেন। উনিও তো কিছু বুঝতে পেরেছিলেন? উনিও দেখেছিলেন। আচ্ছা। তার কারণ বড় পিসির জানলাটা ঠিক মানে আমাদের রান্নাঘরের জানলার খুব কাছাকাছি, হুম হুম আর বড় পিসি মাঝে মাঝেই যাতায়াত করতেন, হুম হয়তো উনি দেখেছিলেন। কিন্তু আমি আর এই নিয়ে কখনো কথা বলিনি বড় পিসির সাথে। আমি কথা বললাম এসে ডাইরেক্ট আমার বাবার সাথে। এখন আমি ছোটবেলা থেকে আমাদের বাড়িতে এই আধ্যাত্মিক অ্যাটমসফিয়ারটা দেখেছি, এবং সেটা কিছুটা আমার বাবার হাত ধরেই হাতে খড়ি। ঠিক আছে, আমাদের বাড়িতে মানে বুকশেলফ ভর্তি করে লোকের যেরকম শেক্সপিয়ার রবীন্দ্রনাথ থাকে, আমাদের বাড়িতে বুকশেলফ ভর্তি তন্ত্রের বই। সারা জীবন ছোট থেকে 90s তো আর ইন্টারনেট ছিল না, আমি ওই বই পড়ে বড় হয়েছি। ঠিক আছে, এবার আমি জানতাম যে কাউট থেকে যদি অ্যাকচুয়াল অ্যান্সার পাওয়া যায় সেটা আমার বাবাই হবেন। ওকে। তো বাবাকে আমি যখন জিজ্ঞেস করলাম ব্যাপারটা, উনি একটু চিন্তিত দেখালেন আমার। কিন্তু মানে তুমি এই ঠাকমার মতো কাউকে একটা দেখতে পেয়েছো, সেটার ব্যাপারে জানালে? এটা আমি গিয়ে বললাম যে জানো আজকে এরকম অদ্ভুত একটা জিনিস দেখেছি, তুমি যে এতদিন যাচ্ছ তুমি কিছু দেখেছো? উনি আমার সামনে উনি বললেন যে না ওসব তোদের মনের ভুল, ওরকম কিছু নেই। কিন্তু তার 2-1 দিনের মধ্যে উনি একটা ব্যবস্থা করলেন যে প্রথম একটা লোক রেখে দিলেন ওখানে। একজন কাজের লোক রাখা হলো আমার ঠাকুমাকে দেখার জন্য, স্পেশালি রাত্রিটা। ঠিক আছে, আর দ্বিতীয়ত আমাদের বাড়িতে বেড়াল ছিল। ঠিক আছে, 2টো বেড়াল ছিল, তার মধ্যে একটা আমার ঠাকুমার খুব প্রিয় ছিল। ওই বেড়ালটাকে ঠাকুমার কাছে দিয়ে আসা হলো। ওকে। এখন খুব কম লোক এটা জানে, কিন্তু বেড়ালদের একটা ইনেট স্পিরিচুয়াল পাওয়ার থাকে। আচ্ছা। যে কারণে বেড়াল তপস্বী কথাটা অনেকদিন ধরে বাংলায় প্রচলিত। স্পিরিচুয়ালি খুব সাউন্ড হয়। স্পিরিচুয়ালি বেড়ালরা প্রচন্ড ভাবে অ্যাক্টিভ। আচ্ছা। আমি জানতাম না এই ঘটনাগুলো, এগুলো পরে আমাকে কেন এই জিনিসগুলো করেছিলেন এগুলো পরে আমাকে বাবা বুঝিয়েছিলেন। প্রথম কয়েকদিন খুব ভালো চললো। ওই কাজের লোকটা প্রতিদিন ওই সন্ধ্যে 6টা নাগাদ আসতো, পরের দিন সকাল 6টার সময় ঠিক বাবা যাওয়ার আগে
ও ব্রেকফাস্ট খাইয়ে চলে যেত। কয়েকদিন খুব নর্মালি যাচ্ছিল, বেড়ালটা ঠাকুমার সাথে শুতো। আমরা ভাবলাম যে সত্যি আমার মনের ভুল ছিল ব্যাপারটা, এরকম কিছু হয়নি, নইলে বাইরের একটা লোক এসে ওখানে কি করে থাকবে। ঠাকুমা আস্তে আস্তে ভালো হয়ে যেতে আরম্ভ করলেন, কথা বলা বেড়ে গেল, ইন্টারাকশনস বেড়ে গেল। ভোলার ব্যাপারটা কি কমে গেছিল? হ্যাঁ, যে ভুলে যাচ্ছিলেন? ভুলে যাওয়াটা হয়তো রইলো, কিন্তু যতটা মানে সিভিয়ার ভাবে ছিল সেটা সিভিয়ার ছিল অতটা হলো না। মাঝে মাঝে ভুলছে, আবার আগের মতো যেরকম একটা নাম ভুলে যাচ্ছেন, ক্রোনোলজিটা ভুলভাল করছেন, সেই রকম গুলো ছিল। কিন্তু মানে নিজের ঘরে বসে আছেন, দিয়ে বলছেন আমি বাড়ি যাব, এরকম টাইপের মানে এক্সট্রিম জিনিসগুলো বন্ধ হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, আমরা ভাবলাম যে যাক, ঝামেলাটা মিটে গেল। ঠিক আছে, এরপরেই একটা মারাত্মক ঘটনা ঘটলো। কি ঘটনা? প্রতিদিনের মতো ওই ঠিক 6টার সময় লোকটা চলে আসে। এবার রাত্রিবেলা ও ঠাকুমাকে খাইয়ে দাইয়ে শুয়ে দেওয়ার পরে ও নিচে বিছানা করে শোয়। মানে এটা ফিমেল ছিল না মেল ছিল? ফিমেল ছিল। আচ্ছা। এবার কোনো একদিন ও যখন বিছানা করছে তখন কারেন্ট চলে যায়। ঠিক আছে, এবার ও হয়তো দেখতে না পেয়ে ট্রিপ করে, মশারিটার মানে হোঁচট খায় মশারিটার উপর। আচ্ছা, ঠিক আছে, দিয়ে পড়ে যায় নিচে। আর কিছু একটা ওর মুখের মধ্যে আঁচড় কেটে চলে যায়। মুখে আঁচড় কেটে স্লিপ? মুখে আঁচড় কেটে দেবে। ওকে ওকে। মানে আমরা পরে দেখেছিলাম একদম নখের আঁচড়। এবার পরের দিন সকালবেলা আমরা যখন গেছি, সে তো হাউমাউ করে কান্নাকাটি করছে যে তোমাদের বেড়ালটা আমার মুখে আঁচড় কেটে দিয়েছে, আর আমি হোঁচট খেয়ে পড়ে গেছি। তখন আমার ঠাকুমা বারবার বলছে বেড়ালটা কিছু করেনি, ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। ঠাকুমা বলছেন এটা? ঠাকুমা বলছেন, ওর সামনেই বলছে। আর ও বলে যাচ্ছে তুমি চুপ করো তো, তুমি কিছু জানো না। আচ্ছা, তোমাদের বেড়ালটা আমাকে অ্যাটাক করেছে রাত্রে। মহিলার ডান হাতটা ভেঙে গেল পড়ে গিয়ে। কবে এটা? ওই যে পড়লেন উনি ওপর থেকে, ওনার ডান হাতটা ভেঙে গেল। মানে স্লিপ কেটে যেটা মশারির উপর পড়েছিল আর আঁচড় মেরেছিল ওই সময়? হ্যাঁ, ডান হাতটা ভেঙে যাওয়াতে উনি কাজে আসা বন্ধ করে দিলেন। আর যেহেতু উনি বললেন যে বেড়ালটা অ্যাটাক করেছিল, বেড়ালটাকে আবার ফিরিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসা হলো। আচ্ছা, ওই ভদ্রমহিলা গিয়ে যে সেন্টার থেকে এসেছিলেন সেই সেন্টারে চাউর করে দিলেন যে বাড়িটা ভালো না, প্রবলেম আছে। সেন্টার থেকে আমাদেরকে কাজের লোক দেওয়া বন্ধ করে দিল, নার্স আয়া কেউ আসতে রাজি হলো না। আর তখন খুব বেশি সেন্টার ছিল না। আচ্ছা, এবার তারপরেও যখনই আমরা ঠাকুমার কাছে গেছি, ঠাকুমা বলে যেতেন ওকে ধাক্কা মেরেছে, তোরা বিশ্বাস করলি না আমার কথা, ওকে ধাক্কা মেরেছে। আমরা জিজ্ঞেস করতাম কে ধাক্কা মেরেছে, উনি বলতেন ওই যে ও ঘরে যে থাকে। ও ঘর বলতে পাশে আমি যে বললাম আমাদের ঘরটা ছিল যেখানে জল পড়তো, যেটা আমরা থাকতে না পেরে উল্টো দিকে ফ্ল্যাট নিলাম,
সেই ঘরটা খালি পড়েছিল। আচ্ছা, আর ঠাকুমা কি রাতে ওখানে একাই থাকতেন ওই পুরো বাড়িটায়? হ্যাঁ, আর তোমরা ফ্ল্যাটে থাকতে? আমরা ফ্ল্যাটে থাকতাম, পেছনে পিসিরা থাকতো। আচ্ছা, ওই বাড়িটা। ঠাকুমা যেহেতু রাত্রিবেলা ওষুধ খেয়ে ঘুমোতেন, উনি রাত্রিবেলা উঠতেনও না। আচ্ছা। তো সারাদিন সবাই থাকতো, রাত্রে ঠাকুমা একা ঘুমোতেন। আচ্ছা আচ্ছা। এবার যখনই ওনাকে জিজ্ঞেস করা কে ধাক্কা মেরে ফেলেছে, তখনই উনি বলতেন ওই ঘরে যে থাকে সে ধাক্কা মেরেছে। এবার আমরা জিনিসটাকে খুব একটা পাত্তা দিইনি যে ওই ঘরে আর কে থাকে, ওই ঘরে তো কেউ থাকতে পারে না। মাঝে মাঝে বলতেন আমরা ধরো সন্ধ্যেবেলা আমরা ঢুকলাম খাওয়াতে, উনি আমাদেরকে বললেন ওই ঘরে আছে। আমরা বললাম কে আছে? ওই যে ওই ঘরে যে থাকে। আমরা সঙ্গে সঙ্গে গিয়ে পাশের ঘরে দেখছি পাশের ঘর খালি। আমরা বললাম কেউ তো নেই। বললো জানলা দিয়ে পালিয়ে যায় ও। জানলা দিয়ে পালিয়ে যায়? জানলা দিয়ে পালিয়ে যায়। জানলা দিয়ে পালানো কোনো মানে অবভিয়াসলি কোনো জায়গাই নেই। আচ্ছা। জানলায় শিক লাগানো। আমরা বলতাম কি বলছো, কখনো হয় নাকি জানলা দিয়ে একটা জলজান্ত মানুষ পালিয়ে যাবে? আর কে তোমার ঘরে থাকবে? কেউ তো থাকে না এখানে। তো উনি চুপ করে যেতেন। এই ঘটনাটার পর থেকে যখন এই ভদ্রমহিলা চলে গেলেন আর বেড়ালটাকে যখন আবার ফেরত নিয়ে চলে যাওয়া হলো, মানে তোমরা বেড়ালটাকে কি বাইরে বার করে দিয়েছিলে এই ইনসিডেন্ট হওয়ার পর? আমাদের ফ্ল্যাটে ফেরত নিয়ে যাওয়া হলো আবার ওকে। আচ্ছা আচ্ছা। ফ্ল্যাটেই থাকতো, আমাদের আরো দুটো বেড়াল ছিল। সেখান থেকে যেহেতু এই বেড়ালটা ঠাকুমার খুব প্রিয় ছিল, এটাকে এ বাড়িতে দেওয়া হয়েছিল যাতে একটা সঙ্গী থাকে। তো এই সকলে বললো যে এরপরে যদি ঠাকুমাকে কি আঁচড় ঠাচড় মেরে দেয় তাহলে একটা অন্যরকম ব্যাপার হবে। তো আমরা নিয়ে আবার বাড়ি চলে গেলাম ওকে। বুঝলাম। এরপরে কি হলো, ঠাকুমার সিচুয়েশন আরো ডিটোরিয়েট করতে আরম্ভ করলো। এরকম? এবং খুব র্যাপিডলি ডিটোরিয়েট করতে আরম্ভ করলো। কিরকম লেভেলে চলে গেল, উনি ধরো কেউ দেখছে না, গাছের ফুল পাতা ছিঁড়ে খেতে আরম্ভ করলেন। ওকে, ঠিক আছে। বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে খেতে আরম্ভ করলেন। আমরা গিয়ে দেখতাম বইয়ের পৃষ্ঠা জলে ভেজানো, ছোট ছোট বইয়ের কুচি কুচি করা কাগজ আঁচলে বাঁধা। আমরা বলতাম এগুলো কি? উনি বলতেন এগুলো আমার টাকা, ওই ঘরে যে থাকে ও নিয়ে নেবে। মানে আস্তে আস্তে কমপ্লিটলি একটা অন্য লেভেলেই চলে গেল জিনিসটা। ওই ঘটনাটার পর থেকে আমরা একজন সাইকিয়াট্রিস্ট কনসাল্ট করলাম। ঠিক আছে, আগেও করেছিলাম। তো উনি বললেন দেখুন উনার যা সিচুয়েশন আমি দেখছি, এটা ডিমেনশিয়া গোয়িং টুয়ার্ডস অ্যালজাইমার্স। আচ্ছা, সব ভুলে যাচ্ছেন ওই জন্য। হ্যাঁ, উনার যা বয়স, এই বয়সে আমরা এটাকে রিভার্স করা অসম্ভব। আর যে ওষুধগুলো আমি দেবো ওগুলো দিলে উনি সারাক্ষণ ঘুমিয়ে থাকবেন। আচ্ছা আচ্ছা। তো এর থেকে উনাকে মেডিকেটেড না করাই বেটার। কিডনির উপরেও চাপ পড়তে পারে এই ওষুধগুলোতে, কারণ হাই পাওয়ারের ওষুধ থাকবে। তার চেয়ে বেটার আপনারা যতটা পারেন ওনাকে সঙ্গ দিন এবং কথা বলানোর চেষ্টা করুন। স্পিচ থেরাপি খুব ভালো কাজ করে এটাতে। তো আরো বেশি বেশি করে আমরা ওইটাই অফ করলাম, আমরা স্পিচ থেরাপির দিকেই গেলাম। স্পিচ থেরাপি কোচ আসতো ওনার জন্য। আমরা আমাদের যাওয়াটা আর একটু বাড়িয়ে দিলাম, সারাদিনে যতটা টাইম যে যখন সময় পাচ্ছে গিয়ে ঠাকুমার সাথে কথা বলছে। কিন্তু উনার কথা না আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, উনি কথা বলাটাই বন্ধ করে দিলেন। এরপরে এরকম একটা সময় যখন চলছে,
এটা ধরো মোটামুটি আমার মাধ্যমিকের কাছাকাছি চলে এসেছে 2007 সাল। ঠিক আছে, এইরকম সময় দ্বিতীয় ঘটনাটা ঘটলো আমার সাথে, এবং সেটা আগেরটার থেকেও মারাত্মক। আচ্ছা, কিরকম? সেই একই রকম সেটিং, বাবার একদিন আসতে দেরি হবে, উনি বললেন আমি গিয়ে যেন করে আসি। কি করে আসবে? ঠাকুমাকে তখন আবার এমন সিচুয়েশন হয়ে গেছিল যে ঠাকুমাকে ধরে ধরে নিয়ে বাথরুম করাতে যেতে হতো, মানে এই কাজগুলো চলে এসেছিল তখন। আগে তো শুধু খাইয়ে ওষুধ দিয়ে শুয়ে দেওয়া, তখন তো নর্মাল ছিলেন। এখন মানে পুরো কাজটাই করতে হতো, খাইয়ে দেওয়া হাতে করে, তারপরে ওষুধ খাওয়ানো, বাথরুম করানো, শুয়ে দেওয়া, বেশিরভাগ দিনই বাবা করতেন। ওই একদিন উনি ফিরতে পারেননি, আচ্ছা, এই আগের বারের মতো। এবার আমি সেই আগের দিনের মতোই গেছি, সব করিয়েছি, করিয়ে ঠাকুমাকে ঢুকিয়ে মশারিটা গুজতে গুজতে ঠাকুমার ঠিক মাথার পেছনে একটা বড় জানলা ছিল, কাঠের জানলা। ঠিক আছে, ওটা হয়তো ক্যাঁচ করে খুলে গেল, বন্ধ ছিল জানলাটা, ছিটকিনি লাগানো জানলা। ওই জানলাটা কোনোদিন খোলাও হতো না, হঠাৎ খুলে গেল, কারেন্টটা চলে গেল। মানে শুধু যে আমার বাড়ি কারেন্ট না, তখন 2007, তখন তো কারেন্ট যেতই, পুরো পাড়া অন্ধকার, বাইরে জ্যোৎস্নার খুব ভালো আলো, সেই জ্যোৎস্নার আলোটা ওই জানলা দিয়ে এসে ঠাকুমার ঠিক মাথার কাছে পড়েছে। আমি বললাম জানলাটাকে বন্ধ করে যাওয়াই বেটার, কারণ রাত্রিবেলা ঠান্ডা ঠান্ডা যদি লেগে যায়। তো আমি মশারির একটা দিক খুলে বিছানায় উঠে জানলাটাকে বন্ধ করে আবার মশারির আরেকটা দিক লাগাতে যাব। এবার এই জায়গাটা একটু আবার বাড়িটার ডেসক্রিপশনটা দিই, আমার ঘরের ভেতরটার ডেসক্রিপশনটা দিই। মশারিটা যেখানে লাগাবো তার ঠিক বাঁদিকে যদি আমি দেখি সোজা একটা প্যাসেজ, সেটা দিয়ে দেখলে ওই পেছনের দরজাটা দেখা যায়, আগের গল্পে যে পেছনের দরজাটা দিয়ে আমি বেরিয়েছিলাম। ঠিক আছে, পেছনের দরজাটা যেহেতু ভাঙা, পুরোটা বন্ধ হতো না, কিছুটা ফাঁক থেকে যেত। আর পেছনের দরজা সবসময় একটা বড় তালা ঝুলতো, যাতে ওই দিক দিয়ে কেউ ঢুকতে না পারে। আর ঠিক পেছনের দরজাটা যাওয়ার আগে আমাদের যে ঘরটায় আমরা থাকতাম, যে ঘরটা দিয়ে জল পড়তো, যে ঘরটা দিয়ে ঠাকুমা বলতেন ওই ঘরে থাকে, সেই ঘরটার দরজাটা ডান দিকে পড়ে। এই হচ্ছে মোটামুটি লেআউটটা। এবার ঘরের ভেতরটা অন্ধকার, বাইরে থেকে আবছা ওই জানলার ফাঁক ফোকর দিয়ে আবছা একটা জ্যোৎস্না আলো ঢুকছে, তাতে আমার চোখটা শুয়ে গেছে। আমি টর্চ ফর্চ আনিনি, কারণ তখন যখন এসেছি তখন লাইট ছিল, তখন তো ফোনেরও সিচুয়েশন ছিল না অত। অন্ধকারে চোখটা শুয়ে যাওয়া হলে যেরকম হয়, আমি কোনো মতে আন্দাজ করে মশারির যে দিকটা খুলেছিলাম সেদিকটা লাগাতে গেছি। বাঁদিকে তাকিয়ে আমি দেখলাম ওই যে পেছনের দরজার যে ফাঁকটা, ওখানে একটা চুরির আওয়াজ হলো, মহিলাদের হাতের চুরি। আর একটা হাত ওই তালাটার উপরে ছিল, হাতটা যেন সরে গেল। এবার আমি হাতে তখনও মশারির ওই সাইডটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি। আমি ভাবলাম বড় পিসি এসেছিল কি তালাটা ঠিক লাগানো আছে কিনা দেখার জন্য। এবার বড় পিসি যদি এসে থাকে তাহলে আমি তার যাওয়াটাও দেখতে পাবো। যদি হাতটা সবে সরালো, মানে আমার ভিউ তো আনরেস্ট্রিক্টেড পেছন অব্দি, তা আমি তো যাওয়াটাও দেখতে পাবো।
আমি দাঁড়িয়ে রইলাম দেখার জন্য যে কেউ যাচ্ছে কিনা ওদিক দিয়ে, কেউ নেই। এবার আমি আস্তে, কারণ আমাকে বেরোতে হবে ওই পেছনের দরজা দিয়ে, এবার আমি ঠাউর করে ওইদিকে এগোচ্ছি, ওই পাশের ঘর থেকে হঠাৎ কাট 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 করে একটা আওয়াজ। মানে আমি এখন বলছি, এখনো আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। মানে অদ্ভুত একটা আওয়াজ, মানে দুটো কাঠের টুকরোকে একটা রেগুলার ইন্টারভালে একে অন্যের সাথে মারলে যেরকম আওয়াজ হয় ঠিক সেরকম আওয়াজ। কোনোদিন আমি শুনিনি এরকম আওয়াজ। আচ্ছা, হালকা যে আলোটা পড়ছে ওটাতে আমি দেখছি ওই ঘরের দরজাটা থেকে একটা মাথা বেরোচ্ছে। আচ্ছা আচ্ছা, কিরকম মাথা? চুলগুলো খোলা, আমার বড় পিসির মাথা, যেরকম তুমি ঠাকুমার বেলায় দেখেছিলে। যেরকম আমি ঠাকুমার বেলায় দেখেছিলাম, চুলগুলো খোলা, উস্কো খুস্কো, ঠিক মানে তাও সাইড ওয়েজ বেরোচ্ছে, পুরোটা বেরোলো না, চোখ অব্দি এসে আটকে গেল, আমাকে দেখছে। আমি যে চিৎকার করে কাউকে ডাকবো, কেউ জানে না আমি ওখানে রয়েছি। আচ্ছা, আমি যে চিৎকার করে কাউকে ডাকবো সেই ক্ষমতা যেন আমার নেই, আমার গলা শুকিয়ে এসছে। এবার কিছুক্ষণ ওই ঠিক নাকের যে ব্রিজটা থাকে যেখানে আমরা চশমাটা পরি, ওই অবধি এসে কিছুক্ষণ আটকে রইল এক দৃষ্টে, মানে চোখগুলো সাদা আমার দিকে তাকিয়ে রয়েছে, সেই ক্রূর তাকানোটা। আস্তে আস্তে আরেকটু করে মুখটা বেরোতে আরম্ভ করলো। এবার ঠিক তখনই আমার মনে পড়লো ছোটবেলা থেকে আমার যা ট্রেনিং, আমি বটু দাদাকে ডাকতে আরম্ভ করলাম। বটু দাদা হচ্ছে আমার ইষ্ট দেবতা। বটু দাদা? বটুক ভৈরব বেসিক্যালি। দাদা বলে ডাকো তুমি তাকে? হ্যাঁ, তার কারণ আমাদের বাড়িতে অ্যাজ এ সিবলিং দেখা হয় ওনাকে, মানে আমরা ছোট, উনি আমাদের বড় সিবলিং। এমনিতে বটুক ভৈরব শিবের বাল রূপ, ঠিক আছে। আর বটুক ভৈরব বা যে কোনো ভৈরবের রূপ এমন একটা জিনিস যে ওনারা মানে কোনো জায়গাতেই ঢুকতে দ্বিধাবোধ করেন, এক সেকেন্ডের জন্য দ্বিধাবোধ করবেন না। যদি দেখেন কোনো একটা এন্টিটি রয়েছে খুবই নোংরা জায়গায়, যেখানে অন্যান্য সাত্ত্বিক দেবতারা ঢুকতে সামান্য দ্বিধাবোধ করবেন। কিরকম জায়গা বলো? খুবই নোংরা জায়গা, মানে ধরো কিছু এন্টিটি রয়েছে যেরকম পিশাচরা, ঠিক আছে, এরা মানে যেখানে নর্দমা বা মানুষের বর্জ্য পদার্থ, ঠিক আছে, চুল নোখ এগুলো যেখানে ফেলা হয়, মরার জিনিসপত্র যেখানে ফেলা হয়, সেই সব জায়গাগুলো যারা হন্ট করে, আচ্ছা, এগুলো সাত্ত্বিক জায়গা নয়। এখানে মানে অনেক দেবতা ঢুকতে চান না। ইউজুয়ালি তো প্রথম দেবতারা আসেন না, দেবতারা দূতদের পাঠান, কিন্তু ভৈরব এমন একজন দেবতা যেনার অ্যাটিটিউড হলো যে তুই নোংরা, তাহলে তুই দেখ আমি কতটা নোংরা হতে পারি, তোকে ওখানে গিয়ে মারবো আমি। উনি কোনো ধার ধারেন না। তো আমার সেই ছোটবেলাকার যে ট্রেনিং আমার বাবা আমাকে দিয়েছেন, সেই ওম রিং বটুকায় আপাদুত ধারণায় কুরু কুরু বটুকায় রিং, আপদ যে কোনো জায়গা থেকেই উদ্ধার করতে হলে উনি একমাত্র আমাদের কাছে। আচ্ছা আচ্ছা। তো আমি ওই মন্ত্রটা চালু করলাম, আর ঠিক যে মুহূর্তে মন্ত্রটা চালু করলাম আমি দেখছিলাম আস্তে আস্তে
মাথাটা বেরোচ্ছে, মাথাটা বেরোনো আটকে গেল, দিয়ে আবার ব্যাক করতে শুরু করলো, দিয়ে আস্তে আস্তে মিলিয়ে গেল। কিন্তু মিলিয়ে গেলেও যে আমার ভয়টা কেটে গেল তা নয়, কারণ আমাকে ওইটা পেরিয়ে পেছনের দিকে দরজায় যেতে হবে, দিয়ে ভেতর দিয়ে হাত গলিয়ে দরজাটার তালাটা খুলতে হবে। তখন যদি পেছন থেকে এসে অ্যাটাক করে, অন্ধকার চারদিক, আমি একা ঘরে, না মোবাইল আছে, মানে জীবনে অনেক রকম সিচুয়েশনে পড়েছি এই অকাল্ট লাইনে থেকে, কিন্তু ওই দিনকে যে সিচুয়েশনে ছিলাম আমি আজ পর্যন্ত ভুলতে পারি না। কোনো মতে শুধু ওই মন্ত্রটা জপ করতে 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 আর পেছন দিকে তাকাতে তাকাতে আমি ওই জায়গাটা পেরিয়ে তালাটা খুলে, ভেতর দিয়ে হাত গুলিয়ে তালাটা খুলতে হতো আমাদের, কারণ তালাটা বাইরে থেকে লাগানো ছিল। এই ফাঁকটা দিয়ে হাতটা গলিয়ে তালাটা খুলে আমি জাস্ট কোনো মতে বেরিয়ে চলে গেছি। আচ্ছা আচ্ছা। দিয়ে আমার পিসিদের ডাকলাম, পিসিদের এসে বলছি, কিরে তোর এই অবস্থা কেন, ঘামছিস কেন? আমি বললাম, পরে বলছি তোমরা আগে দরজাটা বন্ধ করো। তো ওরা হন্তদন্ত গিয়ে আলো ঠালো আনলো, দরজাটা বন্ধ করে জল টল খাওয়ালো। আমি বললাম এই সিচুয়েশন। তখন ওনারা বললেন যে আমার দুই পিসি অনেকবার এই এন্টিটিটাকে দেখেছে। নিজেদের মতোই দেখতে? সবসময় যে নিজেদের মতো দেখতে তা না, মানে এক একজনের রূপ ধরে অন্য আরেকজনের কাছে দেখা দিচ্ছে। আমি যেরকম একবার আমার ঠাকুমার রূপ ধরে দেখেছি, একবার আমার পিসির রূপ ধরে দেখেছি। আমার পিসি আমার ঠাকুমার রূপ ধরে দেখেছে, আমার ছোট পিসির রূপ ধরে দেখেছে, এরকম ভাবে মানে ঘুরিয়ে ফিরিয়ে। নিজের রূপে কখনো কাউকে দেখা, আমার ছোট পিসি আবার আমার রূপে দেখেছে। মানে যে যাদের যাদের ওই বাড়িতে যাতায়াত রয়েছে তাদের ফেস গুলো, যেটাকে হিমাচলের দিকে ওরা ছালাওয়া বলে, ফেস গুলো কপি করতে পারে এন্টিটিটা। ওকে ওকে ওকে। এবং নিজের ইচ্ছে মতো সেই ফেস গুলো দিয়ে মানুষকে ম্যানিপুলেট করতে পারতো। ওকে। এবার আমি যখন বাড়ি ফিরলাম তখন আমার অবস্থা দেখে বাবা বুঝতে পেরেছেন যে মারাত্মক কিছু একটা ঘটে গেছে। এবার আমি তখন বাবাকে ডাইরেক্টলি চার্জ করলাম যে তুমি জানো ঘটনাটা কি ঘটছে, কিন্তু তাও তুমি বলতে চাইছো না। এবার ততদিনে আমি বাবার সাথে অনেকগুলো কেসে গিয়ে গিয়ে আমি মানে বাবার এমনিতে ব্যাংকে চাকরি করতেন, আর ধরো কোথাও কোনো কেউ প্রবলেমে পড়লে উনি যেতেন, তা মাঝে মাঝে আমাকেও সঙ্গে নিয়ে যেতেন, ফলে আমারও এক্সপিরিয়েন্স হয়েছে কিছু কিছু ওনার সাথে সাথে গিয়ে গিয়ে, তো আমি জানি ব্যাপারগুলো। তাই বললাম যে তুমি বাইরের জিনিসগুলোতে আমাকে নিয়ে গেছো, ঘরের ভেতরে একটা এরকম জিনিস রয়েছে, তুমি আমাকে এতদিন বলনি কেন? বলাতে তখন উনি পুরোনো কিছু ডায়েরি বার করলেন, যেগুলো আমার দাদুর হাতে লেখা, এগুলো পড়া ডায়েরি। বেশিরভাগই আমাদের ওখানে গড়িয়াতে তখনকার দিনে জল উঠতো খুব বর্ষার সময়, তো দাদুর লেখাগুলো বেশিরভাগই ওই জলে নষ্ট হয়ে গেছে, কিন্তু এই ডায়েরিগুলো বাবা বাঁচিয়ে রেখেছিলেন। ডায়েরিগুলো দিয়ে আমাকে বললেন পড়, তুই বুঝতে পারবি কেন আমি তোকে এই পার্টিকুলার জিনিসটার ভেতরে টানতে চাইনি। আচ্ছা আচ্ছা। পড়তে পড়তে আমি আস্তে আস্তে পুরো জিনিসটার ব্যাক স্টোরিটা জানতে পারলাম, যে কি জিনিসটা কেন আমাদের বাড়িতে এরকম হচ্ছে। ব্যাক স্টোরিটা যদি আমাকে বলতে হয়, আমার এটার একমাত্র সূত্র হচ্ছে আমার দাদুর ডায়েরি। ওকে ওকে। ততদিনে ওনার স্ট্রোক হয়ে গেছে, হাত কাঁপতো, তো খুব কাঁপা কাঁপা হাতের লেখা
মানে 3-4টে ডায়েরি ভরিয়ে দিয়েছেন ওই লেখাতে। এবং আমার পিসিরা কোনোদিন ওই ডায়েরিগুলো পড়েনি, উনি দিয়ে গেছিলেন আমার বাবাকে, আমার বাবা আমাকে দিয়েছেন। ঠিক আছে, এবার ঘটনাটা শুরু হচ্ছে প্রায় ওই তুমি যেরকম বললে 350-400 বছর আগে বর্ধমানে, যেখানে আমাদের জমিদারি ছিল। বর্ধমানে কোথায়? বর্ধমানের ঠিক আমি জানি না, রায়নাতে শুনেছি আমাদের জমিদারি ছিল। আচ্ছা আচ্ছা। এবার জমিদাররা তো জানোই তখনকার দিনে ওনাদের আমার নিজের পরিবারের পূর্বপুরুষ হলেও ওনাদের আচার আচরণ তো সর্বজন বিদিত। তো আমাদের শেষ লিনিয়েজের যে জমিদার ছিলেন উনি খুবই অত্যাচারী ছিলেন, আমার দাদুর লেখা থেকে আমি যেটুকু জানতে পারি। এবং প্রজারা ওনার অত্যাচারে তিতিবিরক্ত হয়ে গেছিলেন। এরকমই একদিন ওই গ্রামে আমাদের একটা খুব জাগ্রত কালী মন্দির ছিল এবং সেখানকার একজন পুরোহিত ছিলেন। ওকে। তো পুরোহিতের যে স্ত্রী উনি হ্যান্ডিক্যাপ ছিলেন, মুখবধির ছিলেন। আচ্ছা আচ্ছা। তো তখনকার দিনে নিয়ম ছিল, ওনাদের সময় জমিদারদের তো অনেক নিয়ম কানুন থাকতো, ওনাদের নিয়ম ছিল যে জমিদার যখনই পাস করবে তখন রাস্তা ছেড়ে দিতে হবে এবং সাধারণ প্রজাদের রাস্তা ছেড়ে দিয়ে জমিদারকে অভিবাদন জানাতে হবে। এবার কোনোভাবে হয়তো ওই ভদ্রমহিলা ওই পেছনে ঘোড়ার আওয়াজ শুনতে পাননি, তো ফলে রাস্তাও ছাড়েননি, অভিবাদন জানাতে দূরে থাক। এটাতে আমার এই পূর্বপুরুষ প্রচন্ড রেগে যান। আচ্ছা আচ্ছা। সঙ্গে যারা সেপাই ছিল তাদের, সেপাই লাঠিয়াল যারা ছিল তাদেরকে দিয়ে ওনাকে তুলে নেন। এবং তারপরে কি হয়েছিল এক্স্যাক্টলি কেউ জানে না, অকথ্য অত্যাচার করা হয়েছিল ওনার উপর, সেটা সেক্সুয়ালও হতে পারে। আচ্ছা। কিন্তু ওনাকে 2 দিন তারপরে আর দেখা যায়নি। 3rd দিন বিবস্ত্র অবস্থায় নদীর চরে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। মৃত অবস্থা। এবার যখন ওই পূজারি গিয়ে ওই লাশটা দেখলেন, ক্রোধে জ্বলতে জ্বলতে উনি আমাদের দরবারে এসে অভিশাপ দিয়েছিলেন যে তোদের বংশ নাশ হয়ে যাবে। আমি অভিশাপ দিলাম। এটা জানলেন কি করে যে তোমাদের পূর্বপুরুষই নিয়ে গেছেন, মানে ওই পূজারি? না, এটা তো সবার সামনে থেকেই তুলেছে, মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। অন্যান্য লোকেরা রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল, উনি একা সরেননি, তো সকলের সামনে থেকেই তুলে নিয়ে চলে গেছে। তো যে অভিশাপটা শুনে সেই মুহূর্তে যে সেই সময় যে রাজমাতা ছিলেন উনি পূজারি পায়ে পড়ে যান, পায়ে পড়ে বলেন বাবা এরকম কঠোর অভিশাপ দেবেন না, আমার ছেলে ভুল করে ফেলেছে, একটা সুযোগ দিন। তো অনেক কাকুতি মিনতি করার পরে উনি বলেন যে আমি বাক সিদ্ধ, আমার কথা ফেরত নেওয়া যে যাবে না, অভিশাপ তো লাগবে, কিন্তু আমি অভিশাপের অভিঘাতটা কমিয়ে এরকম করে দিতে পারি যে তোদের বংশের ছেলেরা খুবই স্বল্পায়ু হবে, আর যারা 60-এর ওপর বাঁচবে তারা রোগ জর্জরিত এবং পঙ্গু হয়ে বাঁচবে। ওকে ওকে। আর যে পুত্রবধূরা থাকবে তোদের লিনিয়েজে তারা পাগল হয়ে মারা যাবে। আচ্ছা। এই অভিশাপটা দেওয়ার পর থেকে
আমাদের বাড়িতে যেসব পুজোগুলো হতো সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। কিভাবে হলো সেগুলো একটা অদ্ভুত ব্যাপার। যে কোনো বনেদি বাড়ির মতো আমাদের বাড়িতেও দুর্গাপুজো হতো। কোনো একটা দুর্গাপুজোতে ভাসানের সময় আমার কোনো এক পূর্বপুরুষ প্রতিমার তলায় চাপা পড়ে মারা গেলেন। প্রতিমার তলায় চাপা পড়ে মারা গেলেন? ভাসানের সময় প্রতিমাটা ওনার গায়ে পড়লো, উনি মারা গেলেন। সেই থেকে আমাদের বাড়িতে দুর্গাপুজো বন্ধ। তারপরে খুব ঘটা করে লক্ষ্মী পুজো হতো। লক্ষ্মী পুজোর সময় কোনো এক পুত্রবধূ আমাদেরই পূর্বপুরুষদের মধ্যে তিনি বসে তরমুজ কাটছেন। আচ্ছা। এবার তরমুজে বটিতে তরমুজ কাটছেন, বটির ধারটা তিনি হয়তো জাজ করতে পারেননি, প্রেসারটা বেশি দিয়ে ফেলেছেন। বটিতে তরমুজ যে থ্রু দিয়ে কেটে এসে ওনার গলায় ঢুকে যায়। গলায় ঢুকে যায়? আচ্ছা। এবং ওইখানেই ছটফট করতে করতে ফিনকি দিয়ে রক্ত উঠে উনি মারা যান। সেই সময় থেকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো বন্ধ। এবার শুধু পুজো না, বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠান, অন্নপ্রাশন থেকে শুরু করে জামাই ষষ্ঠী অব্দি প্রত্যেকটাতে কিছু না কিছু, ইভেন সোশ্যাল অনুষ্ঠানগুলো, এগুলো তো পুজো নয়, জামাই ষষ্ঠী পুজো নয়, অন্নপ্রাশন, জন্মদিন পালন, এগুলো পুজো নয়, কিন্তু এই সোশ্যাল যেগুলো শুভ অনুষ্ঠান বাড়িতে হতো প্রত্যেকটাতে কিছু না কিছু একটা দুর্ঘটনা ঘটে। বাধা শুধু না, দুর্ঘটনা, ফেটাল দুর্ঘটনা ঘটে আস্তে আস্তে সব বন্ধ হয়ে গেল আমাদের বাড়িতে। মানে যে কোনো রকম ডিভাইন আরাধনা বা কোনো একটা শুভ কাজ থেকে আমাদেরকে কমপ্লিটলি কাট অফ করে দেওয়া হলো, পুরো লিনিয়েজটাকে। আজও আমাদের বাড়িতে কোনো পুজো আচ্ছা হয় না, এই ভয়ে যে কেউ মারা যাবে। এবার মাঝখানের সেই জমিদারের পর থেকে মাঝখানে যে পূর্বপুরুষরা, তাদের বিশেষ বিবরণ পাওয়া যায় না। কাট্টু আমার দাদু, যিনি উনার বাবাকে দেখছেন এবং উনার দাদাকে দেখছেন, উনার বড় দাদাকে দেখেছেন। আচ্ছা আচ্ছা। উনার বাবা 80 বছর অব্দি বেঁচে ছিলেন, 60 বছরের পর থেকে শয্যাশায়ী। ওকে। এবং উঠতে পারতেন না। 60 বছর অব্দি একদম মানে হাট্টা কাট্টা জোয়ান লোক, 60 বছরের পর থেকে রোগ ভোগে জর্জরিত হয়ে বিছানা থেকে উঠতে পারতেন না উনি, এবং ওইভাবেই মারা যান 80 বছর বয়সে। ওনার দাদা, বড় দাদা পেইন্টার ছিলেন। এগুলো সবই আমার ওই দাদুর ওই ডায়েরিটা যখন আমি পড়ছি তখন আমি জানছি ব্যাপারগুলো। ওনার দাদা আনফোল্ড হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, ওনার দাদা পেইন্টার ছিলেন, ঠিক আছে। 44-45 বছর নাগাদ উনি সব বড় বড়, তখনকার দিনে তো আর এই ডিজিটাল আর্ট ছিল না, হাতে এঁকে অ্যাডভার্টাইজমেন্টের পেন্টিং, অ্যাডভার্টাইজমেন্ট গুলো বেরোতো, সেগুলো সব বড় বড় পেন্টার রাখতেন। তো কোনো একটা বড় কোম্পানির অ্যাড আঁকছেন, ডান হাতে পেন ব্রাশ, বা হাতে জ্বলন্ত সিগারেট, ঠিক আছে, সামনে ইজেল। ওনার স্ত্রী এসে চাটা রেখে গেলেন, 44-45 বছর বয়স। কোন একটা কাজে একটুখানি বাইরে বেরিয়েছেন, ফিরে এসে দেখেন হাতে সেই সিগারেট জ্বলছে, পেন ব্রাশটা মাটিতে পড়ে গেছে, মুখটা ইজেলের উপর থুবড়ে পড়েছে, চোখগুলো বিস্ফারিত। কি বলছো? কিভাবে মারা গেলেন? এটা ম্যাসিভ হার্ট অ্যাটাক। সুস্থ লোক, সকালবেলা ঘুম থেকে উঠেছে, কোন রকম কোনো টেনশন নেই, ম্যাসিভ হার্ট অ্যাটাক। এরপরে আমার দাদু বলছেন যে এই দুটো ঘটনা
এই যে ওনার বাবা আর ওনার দাদাকে উনি দেখেছেন নর্থ ক্যালকাটা, আমাদের যেখানে বর্ধমান থেকে এসে আমরা যেখানে ছিলাম সেইখানে এই ঘটনাগুলো ঘটতে দেখেছেন। এরপরে আমার দাদু WBCS পাশ করে পুলিশ ফোর্সে জয়েন করেন। আচ্ছা, ওনার পোস্টিং হয় রবীন্দ্র সরোবরে। এবং যেহেতু নর্থ ক্যালকাটা থেকে রবীন্দ্র সরোবর প্রতিদিন যাতায়াত করাটা একটু কঠিন হয়ে যেত, তো উনি ঠিক রবীন্দ্র সরোবরের ধারে গভর্নমেন্ট একটা কোয়ার্টার ছিল, তো উনি ওখানে শিফট করে যান। দাদা মারা যাওয়ার পরে ওনার মায়ের মধ্যে আমার ঠাকুমার যে যে জিনিসপত্রগুলো আমি আইডেন্টিফাই করেছিলাম সেই জিনিসগুলো উনি লিখে যাচ্ছেন, যে আমি আজকে দেখলাম মা এটা ভুলে গেছে, মা আস্তে আস্তে আরো ভুলছে। মানে আমি জ্বলন্ত আমার চোখের সামনে দেখছি যে মিলে যাচ্ছে ওনার রোজ নামছে। তো উনি কি করেন, ওই ভাবলেন ওখান থেকে যদি নিয়ে আসা যায় তাহলে হয়তো মানে বাড়িটা থেকে যদি বেরিয়ে আসতে পারেন তাহলে হয়তো মাকে বাঁচানো যেতে পারে। উনি মাকে নিয়ে চলে এলেন কোয়ার্টারে, এবং তখন আমার বাবার জন্ম হয়ে গেছে, 3 ছেলে মেয়ে নিয়ে স্ত্রীকে নিয়ে উনি চলে এলেন ওই রবীন্দ্র সরোবরের কোয়ার্টারে। এখন এই কোয়ার্টারটা নিজস্ব একটা গল্প আছে। কোয়ার্টারটা এক সময় একটা জমিদারের প্রমোদ ভবন ছিল, মানে যেটাকে আমরা আজকালকার দিনে ফার্ম হাউস বলি। আচ্ছা, ঠিক আছে। তারপরে গভর্নমেন্ট এটা টেক ওভার করে এবং প্রথমে এটাকে মর্গ বানানো হয় ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়। ওকে ওকে। ওয়ার্ল্ড ওয়ার 2 শেষ হয়ে যাওয়ার পরে এটাকে একটা গভর্নমেন্ট কোয়ার্টারে ট্রান্সফার করে দেওয়া হয়, কিন্তু স্ট্রাকচারালি বাড়িটা কোনো চেঞ্জ হয়নি। বাড়িটা আজও ওই একই রকম ভাবে দাঁড়িয়ে রয়েছে। আমি কোথায় রয়েছে এক্স্যাক্টলি বলছি না, কারণ অনেকেই জানে বাড়িটা কোথায়। ঠিক আছে। এবার যেহেতু মর্গ ছিল এবং যেহেতু একটা হিস্ট্রি রয়েছে, বাড়িটা মানে প্রথম থেকে ঢুকে থেকে ওনারা বুঝতে পেরেছেন যে বাড়িটার নিজস্ব কিছু গন্ডগোল রয়েছে। মানে আমরা তো গন্ডগোল নিয়ে আসছি, বাড়িটা নিজস্ব কিছু গন্ডগোল ছিল। রাত্রিবেলা কল টল খুলে যেত, ফিস ফিস করে আওয়াজ, কেউ হঠাৎ ধূপধাপ করে উঠে যাচ্ছে, এগুলো তো নর্মাল। আর একটা অদ্ভুত ঘটনা ঘটতো প্রতিদিন সন্ধ্যে 7টার সময়, মানে একটা রিমার্কেবল ঘটনা ঘটতো। প্রতিদিন সন্ধ্যে 7টার সময় বাড়িটা বাথরুম থেকে আতরের একটা তীব্র গন্ধ আসতো, যেটা পুরো বাড়িময় ছড়িয়ে পড়তো। আর ঠিক আতরের গন্ধটা একটু কমে আসার পর জলের আওয়াজ, আর একটা লম্বা সাদা শাড়ি পরা মহিলা, হেভি গয়না পরা, বাথরুম থেকে বেরোতেন। কিছু দূর এসে রান্নাঘর দিয়ে ছাদের সিঁড়ির দিকে পালিয়ে যেতেন। আচ্ছা। এবং এটা এমন না যে শুধু বাড়ির লোক দেখেছে, ওই সময় আমার বাবার বন্ধুরা যারা বাড়িতে আসছেন তারাও দেখতে পেতেন এটা। ঠিক আছে। মানে এটা একটা সর্বজন বিদিত ব্যাপার। মানে আমি আজও শুনি যে ও তোদের বাড়িতে তো ওই একটা ঘটনা ঘটতো, প্রতিদিন 7টার সময় ভূত বেরোতো। এতটাই কমন ছিল জিনিসটা। এবার আবার আমি পুরোনো গল্পটায় ফিরে আসি। আমার বাবা ওনার মাকে বাঁচানোর জন্য এই রবীন্দ্র সরোবরের কেসটা কি হলো, মানে এই যে কোয়ার্টারের ব্যাপারটা বলছিল? হ্যাঁ, ওটাই ফিরে আসছে। মাকে বাঁচানোর জন্য এই কোয়ার্টারে নিয়ে উনি ভাবলেন এখানে আনলে অ্যাটলিস্ট ওই বাড়িটা থেকে যদি বার করে দেওয়া যায়। উনি তখন বুঝতে পারছেন না যে কি থেকে হচ্ছে ঘটনাগুলো। কিন্তু ব্যাপার কি বলতো, আমার দাদু একটু অন্য ধরনের মানুষ ছিলেন। একে তো পুলিশ ছিলেন, জাদরেল শিকারী ছিলেন, বক্সার ছিলেন। ঠিক আছে। তো আমার পরিবারের বাকি পূর্বপুরুষরা যেরকম জিনিসটাকে একটা আইদার তাচ্ছিল্যের মধ্যে ধরে নিয়েছিলেন বা নিয়তির মধ্যে ধরে নিয়েছিলেন, যে আইদার আমরা এটাকে মানি না যে এটা হচ্ছে আমাদের সাথে, বা এটা আমাদের নিয়তি, এর বাইরে আমরা বেরোতে পারবো না, এইভাবেই আমরা মরবো, তার মধ্যে বেঁচে নিই।
উনি প্রথম চালু করলেন যে না, উইল ফাইট এগেনস্ট দিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এবং উনি আস্তে আস্তে আরম্ভ করলেন সারা ভারতবর্ষ ঘুরে দীক্ষা নিয়ে, প্রপার তন্ত্র দীক্ষা নিয়ে তন্ত্র সাধনা আরম্ভ করলেন। বিভিন্ন জায়গা থেকে পুরনো পুঁথি জোগাড় করে, এই যে বুক শেলফে আমাদের যে জিনিসগুলো বললাম এখনো রয়েছে, তো সেগুলো জোগাড় করে বিভিন্ন বিদ্যা আয়ত্ত করা আরম্ভ করলেন। সারাদিন ডিউটি করে এসে রাত্রিবেলা তন্ত্র চর্চা করতেন। এবার অসাধারণ ব্যাপার এটা। এবার মানে একটা ফাইট ব্যাক, যে আমরা মানে না লড়ে মরবো না। হ্যাঁ, 300 বছর ধরে আমরা মার খেয়ে যাচ্ছি, when we are not at fault, একটা ফাইট ব্যাক করা উচিত। তো এইখানে আসার পর মিরাকুলাসলি ওনার মার অবস্থা উনি বলছেন যে বেটার হতে আরম্ভ করলো। যেরকম আমার এই বেড়ালটার মানে আয়ার রাখার পর আমার ঠাকুমার অবস্থা বেটার হতে আরম্ভ করেছিল, এই বাড়িতে শিফট করার পর ওনার মার শরীর অনেকটা বেটার হতে আরম্ভ করলো। আচ্ছা, কেন হচ্ছিল কেউ বুঝতে পারছিল না, কিন্তু উল্টো দিকে যেহেতু এই প্রতিদিন 7টার সময় এই ঘটনাটা ঘটতো বাড়িতে, বাচ্চারা। কোন ঘটনাটার কথা বলছো? এই মহিলার চলে যাওয়ার ব্যাপার? মহিলার চলে যাওয়া। আচ্ছা, ঠিক আছে, বাচ্চারা বাড়িতে খুব ভয় পেতে আরম্ভ করলো। দাদু খুব একটা ওইটা নিয়ে মাথা ঘামাচ্ছিলেন না, মানে বাড়ির কোয়ার্টারে যেগুলো নিজস্ব ঝামেলাগুলো ছিল, ওনার মেইন ফোকাস ছিল আমাদের এইটাকে কমব্যাট করা। কিন্তু আস্তে আস্তে ঠাকুমা বলতে আরম্ভ করলেন যে তুমি সারাদিন বাড়িতে থাকো না, তুমি ডিউটি করে বেড়ো, রাত্রি 2:30-3টের সময় ফেরো, আমি 3টে বাচ্চাকে নিয়ে আর এই বৃদ্ধ ভদ্রমহিলাকে নিয়ে একা থাকি, আমাদের যদি কিছু হয়ে যায় কে দেখবে? এই চাপে পড়ে উনি বাধ্য হলেন উনারই এক গুরুকে, একজন তান্ত্রিককে ওখানে নিয়ে এলেন, যে এটা কোনো প্রতিকার করা যায় কিনা বাড়ির যা যা প্রবলেম রয়েছে এই সরোবরের বাড়িটার। হ্যাঁ, তো তান্ত্রিক প্রথমে দেখেই বলে দিলেন যে বাড়িতে যে রয়েছে তো অনেকে, কিন্তু যাকে তোরা দেখতে পাস কিন্তু তোদের ক্ষতি করছে না, বরং তোদেরকে প্রোটেক্ট করছে। আচ্ছা, কেন? একটা পজিটিভ প্রেজেন্স, মানে এমন নয় যে চেয়ে প্রোটেক্ট করছে, ওনার প্রেজেন্সটাই একটা পজিটিভিটি নিয়ে আসছে বাড়িতে। তো সেই অরার মধ্যে থেকে দে ওয়্যার অল প্রোটেক্টেড। মানে তুমি বলতে চাইছো ওই জায়গাতে ভালো কোনো স্পিরিট ছিল? ওই যে ভদ্রমহিলা যিনি বেরিয়ে সন্ধ্যে 7টার সময় উপর ছাদে উঠে যেতেন, ওটা একটা আলাদা গল্প আছে, ওটা বলতে গেলে এখন অন্য সাইড ট্র্যাক হয়ে যাবো। ঠিক আছে, আগে এটা বলো না, তারপর ওটা একটা গল্প রয়েছে। এবার এনারা তাও মানে আমার ঠাকুমা তাও জোর করতে লাগলেন যে না, এটা বন্ধ করা দরকার, আমাদের বাড়িতে কোনো এরকম কিছু থাকবেই না, আপনি প্লিজ এটা একটা বিহিত করুন। তো আলটিমেটলি বাধ্য হয়ে বাড়িটাকে উনি কিলন করে দিয়ে গেলেন। কিলন মানেটা কি? কিলন মানে হচ্ছে দেখবে তান্ত্রিকরা বাড়ির 4 কোণায় 4টে পেরেক পুঁতে দিয়ে যায় বন্ধন করে দেওয়ার জন্য। কি কিল কিল পুঁতে দেয়, কিল মানে হচ্ছে পেরেক, সেখান থেকে কিলন কথাটা এসছে, যেটাকে আমরা বন্ধনও বলে থাকি। মানে যে পাওয়ার গুলো বাড়ির ভেতরে রয়েছে, যে এনার্জি গুলো রয়েছে, ওগুলোকে ওই কিল ঠোকার মাধ্যমে ওটাকে বাড়ির ভিতের মধ্যে সাবডিউ করে দেওয়া হয়, যাতে বাইরে না আসতে পারে ওরা। আচ্ছা, সাবডিউ করে দেওয়া হলো। কিলন করে যাওয়ার পর দিন থেকে 7টার সময় আর কেউ বেরোলো না। কিন্তু উল্টো দিকে ওনার মা আবার রিল্যাক্স করে গেলেন, মানে যে সুস্থটা হচ্ছিল সেই ব্যাপারটা গল্প হয়ে গেল একদম। এবং এমন ভায়োলেন্টলি রিল্যাক্স করতে আরম্ভ করলেন যে মানে ঠাকুরদা আর কোনোভাবেই জিনিসটাকে আয়ত্তে আনতে পারছিলেন না। কোনো ওষুধ কাজ করা বন্ধ করে দিল, সব বন্ধ করে দিল। ওনার যারা বোনরা ছিলেন, ওনার বোনেরা, ওনারা এসে বললেন হয়তো এই
জায়গাটা স্যুট করছে না এখন মাকে, অনেকদিন তো এখানে রইলো, আমরা মাকে নিয়ে যাচ্ছি, আচ্ছা হয়তো আমাদের ওখানে গেলে একটু বেটার থাকবেন। যেই বাড়ি থেকে ওই কোয়ার্টার থেকে বেরোলেন, হুম কোয়ার্টার থেকে বেরোনোর পরে আহ, দুদিন হয়তো গিয়ে ওই আমার বাবার পিসির বাড়িতে থেকেছিলেন। তৃতীয় দিন উনি মারা গেলেন। মারা গেলেন? মারা গেলেন। আচ্ছা তো ততদিনে আমার ঠাকুরদা এই গড়িয়ার বাড়িটা বানাতে আরম্ভ করে। আমি আগেই বললাম এটা 1958 সালের বাড়ি। হুম হুম এই যে ঘটনাটা ঘটে গেল, মাকে যে বাঁচাতে পারলেন না, হুম হুম এইটা একটা আমি ওনার লেখা থেকে যা বুঝলাম, এটা একটা বিশাল মানসিক স্ট্রেন ফেলেছিল ওনার উপর। তারপর থেকে 42 বছর বয়সে ওনার প্রথম স্ট্রোক হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হুম রিটায়ারমেন্ট করতে করতে ওনার অলরেডি 3বার স্ট্রোক হয়ে গেছিল। হুম ঠিক আছে। বাঁ দিকটা পড়ে গেছিল, প্যারালিসিস হয়। কোনো মতে রিটায়ার করে ওইখানটা ছেড়ে হুম ওনারা শিফট করলেন এই গড়িয়ার বাড়িতে। 86-এ রিটায়ার করলেন। 88-এ গড়িয়া বাড়িতে শিফট করে 1 মাস গেল না, একদিন রাত্রে ম্যাসিভ ডাবল স্ট্রোক হলো, হার্টটা ওনার বাস্ট করে গেল। হার্ট ব্লাস্ট করে গেল? বাস্ট করে গেল ওনার। একই সঙ্গে 2খানা স্ট্রোক হয়ে, মানে এক্সেসিভ রক্তচাপে হার্টটা বাস্ট করলো, নিয়ে যাওয়ার আগেই শেষ। যাই হোক, ততদিনে আমার বাবা কিছুটা এই কাজগুলো ধরে ফেলেছিলেন, হুম হুম বাড়ির যে প্রোটেকশন। তো মোটামুটি যতদিন ওই আমি আমার ঘটনাগুলো বললাম 2007 অব্দি আর কিছু হয়নি বাড়িতে। 2011 সালে আমার ঠাকুমা মারা গেলেন। হুম হুম ওই সেই ধোনির ওয়ার্ল্ড কাপ বৃষ্টি হচ্ছিল না খুব ওই দিন? প্রচন্ড বৃষ্টি, আমার মনে আছে দিনটা। ধোনি উঠিয়ে 6 মারছে, আমাদের এদিকে সকালবেলা ঠাকুমার শ্বাস উঠেছে। কিন্তু প্রাণটা ঠিক বেরোচ্ছে না। ওষুধ খাইয়ে ওনাকে ঘুম পাড়িয়ে রাখা হলো, এবং আমরা দুপুরবেলা ধরো 4টে নাগাদ সব করে ঠোরে এদিককার কাজ করে ওনাকে ঘুম পাড়িয়ে আমরা গেছি খেতে, খেয়ে একটু শুধু জিরিয়ে নেবো, আবার সন্ধ্যাবেলা চলে আসবো। সবে শুয়েছি, আমার ঘুম আসেনি, তখন 8 ঘন্টা হয়েছে। আচ্ছা। বাবা ঘুমিয়ে পড়েছিলেন, করে উঠে বসলেন। কে তোমার বাবা? আমার বাবা যেন কিছু একটা ভয় পেয়ে উঠে বসলেন। উঠে বসে বললেন, চল ও বাড়ি চল। আমি মা বাবা মিলে আবার এ বাড়ি চলে এলাম। পিসিদের ডাকা হলো। ঠাকুমার শ্বাসটা আরো জোরে, এবং শ্বাস উঠলে দেখবে একটা অদ্ভুত আওয়াজ হয়, একটা গার্গলিং সাউন্ড বলে। আচ্ছা আচ্ছা। তো অক্সিজেন দেওয়া আছে, অক্সিজেন কাজ করছে না আর। অক্সিজেনটা খুলে ফেলা হলো, সবাই একে একে জল দিল, আমার ঠাকুমা চলে গেলেন। এটা 2011 সালের কথা। 2012-তে আমার বাবা কাশ্মীরে ট্রান্সফার হয়ে গেলেন। বাবা ব্যাংকে ছিলেন। আচ্ছা, কাশ্মীরে ট্রান্সফার? এত দূরে ট্রান্সফার হয়? হ্যাঁ, ওখানে অ্যাকচুয়ালি আমার বাবা রিজার্ভ ব্যাংকে ছিলেন। তো রিজার্ভ ব্যাংক প্রত্যেকটা স্টেটে একটা করে রয়েছে, তো ওনাদের ওই রকমই ট্রান্সফার হয়। রিজার্ভ ব্যাংক কি প্রত্যেকটা স্টেটে একটা করে রয়েছে না 4টে রয়েছে? না না, প্রত্যেকটা স্টেটে একটা করে, স্টেট ক্যাপিটাল গুলোতে একটা করে রয়েছে। তো বাবা কাশ্মীরে ট্রান্সফার হলেন, আমি একা রয়ে গেলাম এখানে। এবং সেই সুযোগে বাবা এই বাড়িটাকে ফুললি রিমডেল করলেন, মানে একদম ভিত থেকে রিমডেল করলেন পুরো বাড়িটাকে। স্ট্রাকচারটা হয়তো ভাঙলেন না, কিন্তু দেওয়াল দরজা জানালা। তোমার মায়ের কথাটা বললে না তো, তোমার মা কোথায় ছিলেন? মা অকাল্টের দিকে খুব একটা টিউন না,
না, তুমি বললে যে বাবা কাশ্মীরে চলে গেলেন এবং তুমি এদিকে একা, তোমার মা কোথায়? মা বাবার সাথে চলে গেলেন। তোমার বয়স কত তখন? আমি তখন সবে কলেজে ভর্তি হয়েছি। আচ্ছা, আর বাড়িতে কেউ নেই? তাছাড়া বাড়িতে কেউ নেই, আমি ফ্ল্যাটে একা থাকতাম। আচ্ছা। এবার সেই সুযোগে বাবা কাশ্মীর থেকে টাকা পাঠিয়ে এই বাড়িটাকে একদম ফুললি রেনোভেট করলেন। হুম। ঠিক আছে, রেনোভেট করে বাড়িতে প্রচুর যজ্ঞ করা হলো, মানে শান্তি সস্তায়ন থেকে শুরু করে যত রকম মানে নেগেটিভিটি কাটানোর যা যা পুজো অর্চনা হয় সবকিছু করা হলো। এমনকি বাড়ির ডিজাইনে আমরা এমন কিছু এলিমেন্টস অ্যাড করলাম, অকাল্ট এলিমেন্টস, যেগুলো নেগেটিভিটিকে বাইরে রাখে। একটা যদি যারা অকাল্টের সাথে টিউন, তারা আমার বাড়ি বাইরে দিয়ে গেলে সেই সিম্বল গুলোকে চিনতে পারবে। আমার বাড়ি গায়ে লাগানো রয়েছে গড়িয়াতে। এবার আমরা ভাবলাম জিনিসটা কেটে গেল, মানে ওই অভিশাপের যে ব্যাপারটা মোটামুটি আমরা ভাবলাম মানে এই অকাল্ট প্র্যাকটিসের জন্য। হ্যাঁ, এই পুজো আচ্ছা যেগুলো করা হলো, বাড়িটাকে রিমডেল করা হলো, মানে আমি গিয়েও তখন আর ওই মানে একটা চাপা জমাট অন্ধকারের যে একটা ব্যাপার ফিল করা যেত পুরোনো বাড়িটা, যেটা একদম নিঃশ্বাস বন্ধ করে দিত। মানে তোমরা সেই বাড়িটাকে রিনোভেট করলে আবার? হ্যাঁ। তো সেই জিনিসটা আমি আর ফিল করতাম না, আমার বাবা ফিল করতেন না। তো 2017 সালে আমার বাবা ফিরে এলেন। আমি এখান থেকে কলেজ শেষ করে হায়দ্রাবাদ চলে গেলাম। ওখানে চাকরি আর পিএইচডি দুটো একসাথে করতে করতে ভালোই কাটছিল দিন। বাবারা এই বাড়িটা থাকতে আরম্ভ করলেন, ফ্ল্যাটটা ছেড়ে দিলেন। ঠিক আছে। 2019 সালে আমি ছুটি নিয়ে এসছি। যেদিনকে রাত্রে আমি পৌঁছলাম, এপ্রিল মাসে, আমার এখন মনে আছে 2019 এপ্রিলের 12 তারিখ। আচ্ছা। আমি ফ্লাইট থেকে নেমে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে প্রচন্ড ক্লান্ত, কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছি। রাত্রির 2:30 নাগাদ বাথরুম থেকে একটা ধপ করে কিছু শব্দ, আমি একটা গোঙানির শব্দ। আচ্ছা আচ্ছা। আমি মানে ঘুমটা সবে ভেঙেছে, আমি তখনও বুঝতে পারছি না কি হয়েছে। গোঙানির শব্দটা পেয়ে আমি দৌড়লাম বাথরুমের দিকে, দেখি আমার বাবা পড়ে রয়েছেন। আচ্ছা। মুখটার বাঁ দিকটা বেঁকে গেছে, পায়ের পাতা, ফুট ড্রপ যেটাকে বলে, পায়ের পাতা উঠছে না। কোনো মতে কাঁধে করে নিয়ে এলাম ঘরে, হসপিটালে ভর্তি করলাম। ম্যাসিভ স্ট্রোক। আবার স্ট্রোক? ম্যাসিভ। আচ্ছা আচ্ছা। অনেকদিন থেকে উনি বাড়ি ফিরলেন, কিন্তু ওই বাঁ হাতটা কাজ করা বন্ধ করে দিল, এবং মেন্টাল ফ্যাকাল্টিজ যেগুলো ছিল সেগুলো কিছুটা রিডিউসড হয়ে গেল। উনি আছেন এখন, ভালো আছেন, কিন্তু ওই প্রথম আঘাতটা পড়ে গেল এবং আমি বুঝতে পারলাম যে অভিশাপটা কাটেনি। ওনার বয়স কত এখন? এখন ওনার বয়স 62। 60 ফেরাবার পর কি ব্যাপারটা ঘটেছিল, না 60-এর আগে? 58 বছর বয়সে। তোমার এখন বয়স কত? আমার 32। তো বাবার এই ঘটনাটা ঘটার পরে আমি 1 বছর জার্মানি, অস্ট্রিয়াতে ছিলাম। বাবা সুস্থ হয়ে যাওয়ার পরে আমি যাই। তারপরে আমি আমার সুযোগ ছিল বাইরে চলে যাওয়ার, কিন্তু আমি চুজ করলাম ফিরে আসার। এখানে একটা
রিমোট চাকরি নিয়ে কলকাতায় ফিরে এলাম এবং পুনরায় আবার লড়াইটা শুরু হলো। এটা এখনো চলছে। আর মাঝে মাঝে যে এই লড়াই করতে করতে যা জ্ঞান উপলব্ধ হয়েছে সেই দিয়ে কেউ যদি বিপদে পড়ে তাদেরকে হেল্প করার চেষ্টা করি। আমার বাবা করে গেছেন, তার বাবা করে গেছেন, আমার সেই দায়িত্ব এখন। তুমি একটা কথা বললে, ওই যে রবীন্দ্র সরোবরের বাড়িটাতে একটা মহিলাকে যেতে আসতে দেখা যেত সন্ধ্যা 7টার সময়, উনি কে ছিলেন? উনার গল্পটা আবার একটু অন্যরকম। আচ্ছা, কিরকম? এই অবধি তো প্রত্যেকেই দেখেছে যে উনি বেরিয়ে ছাদের দিকে চলে যেতেন। আমার বাবা, এই কিলন হওয়ার আগের ঘটনা বলছি আমি, আমার বাবা ওনাকে অ্যাকচুয়ালি ফলো করলেন। বাকিরা তো সবাই ভয় পেত। বাবা ওনাকে ফলো করে দেখলেন যে উনি ছাদে গিয়ে ছাদের কার্নিশে একটা পার্টিকুলার জায়গা দিয়ে উঠে পড়েন। ঠিক আছে, উঠে পড়ে একবার পেছন ফিরে তাকান, তারপরে ঝাঁপিয়ে পড়েন নিচে। আচ্ছা, এবার বাবা সঙ্গে সঙ্গে পেছনে দৌড়ে গিয়ে নিচে কাউকে দেখতে পান না। এবার অনেকদিন বাবা কি করেছে, এগুলো আবার বাবার মুখ থেকে শোনা আমার। তখনকার দিনের বাড়িগুলো কার্নিশ গুলো চওড়া চওড়া হতো, ঠিক আছে? তো যেখান দিয়ে উনি ঝাঁপিয়ে পড়েন বা ওই জায়গাটা মার্ক করে রেখেছে, বাবা ওইখানটা শুয়ে থাকতেন। আচ্ছা আচ্ছা, কি করে ওনার মুখটা দেখার জন্য, বা উনি এসে ওই জায়গা থেকে কি করবেন এটা দেখার জন্য, যদি ওখানে কেউ বসতে। উনি দেখতেন যে চিলেকোটার ঘর থেকে বেরিয়ে স্ট্রেট এসে ভদ্রমহিলা কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে যান যখন দেখেন সামনে কেউ দাঁড়িয়ে আছে, তারপরে একটুখানি সাইড হয়ে গিয়ে একটু পা থেকে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু ঝাঁপাবেন উনি একদম 100%, ওটাকে আটকানো যেত না। আচ্ছা আচ্ছা। বাবা আশেপাশে যারা পুরনো লোকজন ছিলেন তাদের জিজ্ঞেস করে ইনভেস্টিগেট করা চালু করলেন জিনিসটা, যে অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটেছিল ওখানে। কারণ দু ধরনের হন্টিং হয়, একটা হচ্ছে রেসিডুয়াল হন্টিং, আর একটা হচ্ছে ইন্টেলিজেন্ট হন্টিং। রেসিডুয়াল হন্টিং হচ্ছে একটা ঘটনা যেটা বারবার একই সময় প্রতিদিন বা একটা পার্টিকুলার পিরিয়ড অফ টাইমের পরে ঘটতে থাকে, ঠিক আছে? সেখানে যে স্পিরিটটা আটকে রয়েছে সে ইন্টেলিজেন্ট হতেও, তার নিজের অস্তিত্ব সম্বন্ধে তার জ্ঞান থাকতেও পারে, নাও থাকতে পারে। ইন্টেলিজেন্ট হন্টিং আবার আমি এতক্ষণ যে ঘটনাটা বললাম সেইটা, যেখানে যে এন্টিটিটা রয়েছে সে জানে সে ওখানে রয়েছে এবং সে জেনে শুনেই ক্ষতি করছে বা ভালো করছে, যাই করুক সে জানে, ইট ইজ অ্যাওয়্যার অফ ইটসেলফ। রেসিডুয়াল হন্টিং এর ক্ষেত্রে মাঝে মাঝে স্পিরিটরা ট্র্যাপড হয়ে বা এন্টিটি গুলো ট্র্যাপড হয়ে যায় একটা পার্টিকুলার টাইম লুপে। কোন একটা ঘটনা, সেই ঘটনাটা এতটাই ইমোশনাল ভাবে ভারী ছিল সেটা টাইম স্ট্রিমে একটা ছাপ রেখে যায় এবং ওটা বারবার ঘুরতে থাকে। আমাদের ওই 7টার সময় যে ঘটনা ঘটতো ওটা একটা রেসিডুয়াল হন্টিং ছিল, যেখানে ওই স্পিরিটটা ট্র্যাপড হয়ে গেছিল। এবার এইটা বুঝতে পেরে আমার বাবা খুঁজতে আরম্ভ করলেন যে কোথায় এই জিনিসটা শুরু হয়েছিল, মানে কি থেকে কি এমন ইমোশনাল ঘটনা এটার সাথে জড়িয়ে রয়েছে যেটার ফলে স্পিরিটটা ট্র্যাপড হয়ে রয়েছে। খুঁজতে 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 উনি জানতে পারলেন যে যে জমিদারের ওটা বাগান বাড়ি ছিল একসময় ওয়ার্ল্ড ওয়ার 2 এর আগে, সেই জমিদারও অ্যাজ ইউজুয়াল খুবই অত্যাচারী ছিলেন এবং ওনার কাজই ছিল যে মহিলাকে ওনার পছন্দ হবে উনি তুলে আনতেন। আচ্ছা আচ্ছা, বিবাহিত অবিবাহিত কিছু মানতেন না, উনি তুলে আনতেন। ওখানে এসে ওটা একটা রিচুয়াল ছিল
যে মহিলাকে তুলে আনবেন ওনাকে ওই বাথরুমে, ওনার যে দাসদাসীরা থাকতো তারা প্রথমে স্নান করাতো, আতর মাখাতো, গয়নাগাটি পরিয়ে তারপর তাকে বেডরুমের দিকে পাঠানো হতো। ঠিক আছে, ওকে ওকে। এবার এই ভদ্র মহিলার উপর ওনার অনেকদিন ধরে নজর ছিল, কিন্তু ইনি বিবাহিত ছিলেন, আর একটা বাচ্চাও ছিল, ছোট বাচ্চা ছিল। তো কিছুতেই এনাকে উনি কোনোভাবে ফুসলিয়ে আনতে পারছিলেন না এদিকে। তো একদিন উনি কি করলেন, ওনার বাচ্চাটাকে আর বরকে কিডন্যাপ করিয়ে মেরে আমাদের ঠিক ওই বাড়িটার পাশে একটা বড় কুয়ো ছিল, শুকনো কুয়ো, ওই কুয়োর মধ্যে ফেলে দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে মহিলাকে তুলে এনে ওই লাশগুলো দেখিয়েছিলেন স্পিরিটটা ভেঙে দেওয়ার জন্য। এতদিন ডিফাই করেছে, জাস্ট স্পিরিটটাকে ভাঙার জন্য মরা ছেলে আর মরা স্বামীর বডিটা দেখিয়েছিল, দিয়ে তারপরে চালান করে দিয়েছেন বাথরুমের দিকে। এবার বাকি জিনিসগুলো নর্মালি যেরকম হচ্ছে বাকি মহিলাদের ক্ষেত্রে যা হয় ওনার ক্ষেত্রে তাই হয়েছে। চান করিয়েছেন, আতর মাখানো হয়েছে, তারপরে বাথরুম থেকে বেরিয়ে বেডরুমের দিকে যাচ্ছেন, এর ঠিক আগে উনি বেঁকে যান, বেঁকে গিয়ে ওই সিঁড়ির ধরে উঠে চিলেকোটা দিয়ে বেরিয়ে ওই জায়গা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। আচ্ছা, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। কি হয়েছিল তারপর? তারপরের দিন মানে একদম হেল অ্যান্ড হার্টি জমিদারকে ওই কুয়োর মধ্যে পাওয়া গেছিল মৃত অবস্থায়, কিন্তু তাকে দেখে মনে হবে তাকে 3-4 দিন আগে মারা হয়েছে। অলরেডি তার বডিতে ম্যাগাজ ধরে গেছিল, লাশটা পচে গেছিল, লাশটা পচে গেছে। কিন্তু একদিনের মধ্যে মরলে এটা হওয়ার কথা না। কি করে উনি ওখানে পৌঁছলেন, কে ওনাকে মারলো কেউ জানে না, কিন্তু তারপর থেকে এই ঘটনাটা ঘটে যাচ্ছে। কিলন করে দেওয়ার পরে, কিলন অব্দি আমি ঘটনাটা আগের গল্পতে বললাম, কিলন করে দেওয়ার পরে ওনাকে বেশ ক বছর দেখা যায়নি, কিন্তু তারপরে আবার আস্তে আস্তে উনি আবার বেরিয়ে পড়লেন। 3-4 বছর পরে আবার ওনাকে দেখা যেতে আরম্ভ করলো, টু দ্য পয়েন্ট যে আমার মা 1986 সালে যখন বিয়ে হয়ে এসেছিলেন, আমার মা একদম স্পষ্ট ওনাকে দেখেছিলেন, এবং এই ডেসক্রিপশনটা আমার মার থেকেই পাওয়া। খুব লম্বা, একদম ফাইন শিফনের সাদা শাড়ি আর ভারী গয়না পরা। হয়তো ওই বাড়িতে এখনো উনি রয়েছেন। আমরা চলে আসার পরে এখন আর খুব একটা ওই বাড়ির সাথে যোগাযোগ নেই, কিন্তু আটকানো যায়নি ঘটনাটা। উনি এখনো ওই টাইম লুপের ভেতরে ট্র্যাপড হয়ে রয়েছেন। বুঝতে পারছি পুরো ব্যাপারটা। মানে আমি বুঝতে পারছি যে তোমার ফ্যামিলিতে এরকম একটা ব্যাপার, তোমার নিজের একটা মৃত্যু ভয় রয়েছে, এবং এই পুরো জিনিসটা থেকে তুমি বলছো, এত কিছুর মধ্যে দিয়ে তোমরা গেছো। আমি বুঝতে পারছিলাম যে প্রত্যেকটা ব্যাপার খুব ভেবে চিনতে তুমি ফিল করে করে বলছিল আজকের ঘটনাটাতে। এটাই একটা মানে অ্যাম্বিয়েন্সের মধ্যে একটা হরর যে ব্যাপারটা চলে আসে আজকের ঘটনাটা শুনে, এটা মনে হলো আমার। থ্যাংক ইউ সব্যসাচীদা তোমার ঘটনাটা শেয়ার করার জন্য। ইউ আর ওয়েলকাম কৌস্তব। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই এপিসোডটা শেয়ার করে দিন আপনার বন্ধু এবং পরিবারের মধ্যে, এবং তাদেরকেও দেখার সুযোগ করে দিন। কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। এবং হ্যাঁ, আপনাদের কিউরিওফাইটে কীরকম ধরনের এপিসোড চাই সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন, দেখা হচ্ছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটে এরকম আরও 2টি এপিসোড শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসে ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।